উচ্চ আদালতের রুলে ঝুলে গেল গণভোট ও জুলাই সনদ বাস্তবায়ন। অধ্যাদেশ আদেশ কেন অবৈধ নয় জানতে চায় হাইকোর্ট। শিক্ষার্থী, প্রতিবন্ধী ও 65 ঊর্ধ্বদের জন্য মেট্রো রেল সহ সব ট্রেনের ভাড়া 25% কমাচ্ছে সরকার, বাস্তবায়ন ঈদের পর। পাঁচ বছরের নিয়োগ 1.5 বছর না যেতে দুদক থেকে পদত্যাগ মোমেন কমিশনের। চাপ নয়, স্বাভাবিক নিয়মে সরে দাঁড়ানোর দাবি। যৌথ অভিযানে কোণঠাসা ইরান, লেবাননের দক্ষিণাঞ্চলে হামলা চালাচ্ছে তেল আবিব। মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে তেহরানের হামলা চলছেই। কাতার এলএনজি উৎপাদন বন্ধ করায় দেশের জ্বালানি খাতে বড় বিপর্যয়ের শঙ্কা। বন্ধ হয়ে যেতে পারে সার ও বিদ্যুৎ উৎপাদন। এবং মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির প্রভাব আন্তর্জাতিক আকাশ চলাচলে আটকা পড়েছে বহু যাত্রী। 1 মাস ভিসার মেয়াদ বাড়িয়েছে কাতার। গণভোট, অধ্যাদেশ ও জুলাই সনদ বাস্তবায়ন আদেশ কেন অবৈধ হবে না তা জানতে রুল জারি করেছে হাইকোর্ট। একই সাথে সংবিধান সংস্কার পরিষদের শপথ সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক কেন নয় তাও জানতে চাওয়া হয়েছে। উচ্চ আদালতের রুলের ফলে গণভোট ও জুলাই সনদের বাস্তবায়ন ঝুলে গেল বলে জানিয়েছেন রিটকারী আইনজীবী। গেল বছরের 13ই নভেম্বর জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি করেন রাষ্ট্রপতি। এরপর 12ই ফেব্রুয়ারি গণভোট ও ত্রয়োদশ সংসদ নির্বাচন হয়। 17ই ফেব্রুয়ারি শপথ নিয়ে সরকার গঠন করে বিএনপি। আইন অনুযায়ী ওই দিন দুটি শপথ নেওয়ার কথা থাকলেও বিএনপির সংসদ সদস্যরা সংবিধান সংস্কার পরিষদের শপথ নেওয়া থেকে বিরত থাকেন। দুটি শপথ নেন জামায়াত জোটের এমপিরা। বিশ্বস্ততার সহিত সংবিধানের 93 অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি জুলাই সনদ বাস্তবায়ন আদেশ ও গণভোট আদেশ জারি করতে পারেন না। এই যুক্তিতে হাইকোর্টে দুজন আইনজীবী রিট করেন। এতে জুলাই সনদ ও গণভোট বাতিল চাওয়া হয়। মঙ্গলবার বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি আনারুল আলমের হাইকোর্ট বেঞ্চ সব পক্ষের শুনানি শেষে রুল জারি করেন। রুলে বলা হয়, গণভোট আদেশ ও জুলাই সনদ বাস্তবায়ন আদেশ কেন অবৈধ হবে না। একই সঙ্গে সংবিধান সংস্কার পরিষদের শপথ কেন অবৈধ হবে না তাও জানতে চায় উচ্চ আদালত। হাইকোর্টের এই আদেশের ফলে গণভোট নিয়ে সংসদ আপাতত কোনো সিদ্ধান্ত নিতে পারবে না। গণভোট অর্ডিন্যান্স যেটা, সেটাও কেন অবৈধ হবে না সেই মর্মে রুল জারি করতে বলেছে। অর্থাৎ এর মধ্য দিয়ে জুলাই বাস্তবায়ন সংস্কার আদেশ এবং গণভোট সুপ্রিম কোর্টের বিচারাধীন বিষয় হয়ে গেল। আর জামায়াতের আইনজীবীরা বলছেন, রাজনৈতিক সিদ্ধান্ত আদালতের কাঁধে দিয়ে দ্বিচারিতা করছে সরকার। জুলাই সনদ বাস্তবায়ন আদেশ ও গণভোট বাতিল হলে সংসদ নির্বাচন নিয়েও প্রশ্ন উঠবে। একদিকে বলছেন ডেপুটি স্পিকার দেওয়া হবে, নাম দেন, আরেকদিকে নিজস্ব ইনস্ট্রাকশনে ইনডাইরেক্ট রিট পিটিশন দায়ের করে সংস্কার প্রস্তাবকে আদালতের সাবজেক্ট ম্যাটার বানাচ্ছেন। এটার নাম হলো দ্বিচারিতা। যদি বাংলাদেশে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ না থাকে, শেষ পর্যন্ত নির্বাচন থাকে, সরকার থাকে। আইনজীবীরা জানান, আগামী 4 সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে। রুলের নিষ্পত্তি করে গণভোট ও জুলাই সনদ নিয়ে চূড়ান্ত রায় দেবে হাইকোর্ট। মিজান আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা। মেট্রো রেল ও আন্তনগর সব ট্রেনের ভাড়ায় 25% ছাড় পাবেন বয়স্ক, প্রতিবন্ধী এবং শিক্ষার্থীরা। সচিবালয়ে রেল মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সচিবদের সাথে প্রধানমন্ত্রীর বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে তা বাস্তবায়ন হবে ঈদের পর। এছাড়াও এবার ঈদ যাত্রায় সড়ক পথে বাড়তি ভাড়া নেওয়া হবে না বলেও জানান সড়ক পরিবহন, রেল ও নৌপথ পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম রবি। আসন্ন ঈদযাত্রা নির্বিঘ্ন ও স্বাচ্ছন্দ্য করা সহ রেলপথ পরিবহন ব্যবস্থাপনায় উন্নতিকরণে নানা বিষয়ে মঙ্গলবার রেলমন্ত্রী, সচিব এবং সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠক শেষে রেলমন্ত্রী জানান, মেট্রো রেল ও আন্তনগর ট্রেনের ভাড়ায় বয়স্ক, প্রতিবন্ধী এবং শিক্ষার্থীদের ছাড় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। যারা বয়স্ক অর্থাৎ 65+ সিনিয়র সিটিজেন আর হচ্ছে স্টুডেন্ট যারা, তাদের জন্য দূরপাল্লার যে আমাদের ট্রেন আছে ইন্টারসিটি এবং আমাদের মেট্রো রেল, সেখানে আমরা 25% ভাড়া ডিসকাউন্ট।
এছাড়া আরও জানান, এবার ঈদযাত্রা স্বস্তির হবে, সড়ক পথে কোনো ভাড়া বাড়বে না, এ বিষয়ে পরিবহন নেতারা সম্মত হয়েছেন। এখন যে সমস্ত ট্রেনগুলি চালু আছে তার গতি বৃদ্ধি এবং অল্প সময়ে যাতায়াত কিভাবে করা যায় তার জন্য বিদ্যমান কিছু প্রকল্প আছে, সেগুলি আরও বেগ পাবে। বাস্তবায়ন করবার ক্ষেত্রে নতুন কিছু প্রকল্প গ্রহণ করা হচ্ছে, যার ফলে রেলের বিদ্যমান যে অবস্থা আপনারা দেখছেন, যে সেবা এবং যে সার্ভিস এখানে আছে সেটা আরও শক্তিশালী হবে, জনবান্ধব হবে। আরও জানান, রেলের উন্নয়নের নামে বিগত সরকার শুধু খরচই করেছে, যা কেবল কাগজে কলমে। রেলের উন্নয়নে সরকার আন্তরিক জানিয়ে রেলমন্ত্রী বলেন, নতুন কিছু প্রকল্প গ্রহণ করা হচ্ছে, সেগুলো বাস্তবায়ন হলে রেল সেবা আরও শক্তিশালী, জনবান্ধব ও মানসম্মত হবে। এবার তাদেরকে ভাড়া নির্দিষ্ট হারে নিতেই হবে, যে ভাড়া আছে অঙ্গীকার না শুধু, এটা বাস্তবায়ন করা হবে। যে প্রস্তুতি নেওয়া হয়েছে, আশা করছি যে একটা স্বস্তি এবং আরামদায়ক ঈদযাত্রা হবে ইনশাআল্লাহ। শাহ ইমন, ডিবিসি নিউজ, ঢাকা। 5 বছরের জন্য নিয়োগ পেয়ে 1.5 বছর না যেতেই পদত্যাগ করতে হলো দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান আব্দুল মোমেন সহ পূর্ণ কমিশনকে। ডক্টর ইউনূস সরকারের নিয়োগ দেয়া এই কমিশন নতুন সরকারের 1 মাস না যেতেই মন্ত্রিপরিষদ বিভাগে ব্যক্তিগত কারণ দেখিয়ে এই পদত্যাগপত্র জমা দেন। পদত্যাগের পর বিদায়ী চেয়ারম্যান আব্দুল মোমেন বলেন, কোনো চাপের মুখে পদত্যাগ করেননি। 24 জুলাই বিপ্লবের পর আওয়ামী লীগ আমলে নিয়োগ পাওয়া ডক্টর মঈনুদ্দিন আব্দুল্লাহ কমিশনকে 2.5 মাসের মাথায় বিদায় নিতে হয় দুদক থেকে। আমরা কতটুকু সফলভাবে করব এটা আপনারাই বিচার করবেন, দেশের জনগণ বিচার করবে। অন্তর্বর্তী সরকার নিয়োগ দেয় ডক্টর আব্দুল মোমেন কমিশনকে। এরপর এই কমিশন বিগত সময়ে আওয়ামী লীগের প্রায় সব মন্ত্রী এমপির বিরুদ্ধে একচেটিয়া দুর্নীতি মামলা করে। আগামী 7 দিনের মধ্যে নতুন যে কমিশন, এই কমিশনের হিসাব আপনারা পেয়ে যাবেন। 12 ফেব্রুয়ারি নির্বাচনের মধ্য দিয়ে বিএনপি সরকার নেতৃত্বে আসার পর ডক্টর ইউনূসের আমলের নিয়োগ দেয়া কমিশন টিকবে কিনা তা নিয়ে ছিল সংশয়। নানা গুঞ্জনের মধ্যে মঙ্গলবার দুপুর 1টার দিকে দুদকের একজন কমিশনার নাম প্রকাশ না করার শর্তে ডিবিসি নিউজকে জানান, মন্ত্রিপরিষদ বিভাগ থেকে তাদের কাছে ফোন এসেছে, তাই পদত্যাগ সম্মানজনক মনে করছেন তারা। এরপর দুদক চেয়ারম্যান আব্দুল মোমেন এবং 2 কমিশনার মিয়া মোহাম্মদ আলী আকবর আজিজি ও অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল হাসান আহসান ফরিদও দুদকের প্রধান কার্যালয়ে তাদের নিজ নিজ কক্ষে পদত্যাগপত্র লিখেন। পরে দুপুর 2:30টার দিকে ডক্টর আব্দুল মোমেনের কমিশন দুদকের প্রধান কার্যালয় থেকে বের হয়ে মন্ত্রিপরিষদ বিভাগে যান। এরপর তাদের ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগপত্র জমা দেন। পদত্যাগপত্র দিয়ে আবার দুদকের প্রধান কার্যালয়ে আসেন এবং দুদকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বিদায় নেন। বের হওয়ার পর সদ্য পদত্যাগী চেয়ারম্যান ডক্টর আব্দুল মোমেন বলেন, নতুন সরকার হয়তো আরও যোগ্য কাউকে নিয়োগ দেবে। এই কমিশনের 3 সদস্য আমরা পদত্যাগ করেছি। নির্বাচিত সরকার আসার পর আমরা আমাদের 14তম দিনে আমরা পদত্যাগ করেছি। আমাদের পদত্যাগের বিশেষ কোনো কারণ নেই। আমরা অনুভব করেছি যে এই পরিবর্তনের পর নির্বাচিত যে সরকার, সেই সরকারেরও প্রত্যাশা রয়েছে। সরকার তার সেই প্রত্যাশা মিট আপ করার জন্য নিশ্চয়ই আমাদের চেয়ে অধিকতর যোগ্য কমিশন এখানে স্থাপন করবেন। কমিশনার আজিজিও বলেন, কোনো চাপের মুখে তারা পদত্যাগ করেননি। সরকার বাহাদুরকে 1 মাস নোটিশ দিতে হয়, দিয়ে দিয়েছি, পদত্যাগ করেছি। মোমেন কমিশনের পদত্যাগপত্র অনুমোদনের পর বাছাই কমিটি গঠন করা হবে। সেই বাছাই কমিটির নামের মধ্য থেকে সরকার নতুন চেয়ারম্যান ও 2 কমিশনার নিয়োগ দেবে। আদিত্য আরাফাত, ডিবিসি নিউজ, ঢাকা। আওয়ামী লীগের 17 বছর শাসন আমলে সিটি কর্পোরেশন তহবিল থেকে 425 কোটি টাকা লুটপাট হয়েছে। বর্তমানে দক্ষিণের ফান্ড শূন্য, আর উত্তর সিটি কর্পোরেশনের ফান্ডে মাত্র 25 কোটি টাকা রয়েছে বলে জানিয়েছেন প্রশাসকরা। তারা জানান, 2 সিটি কর্পোরেশন মিলে প্রায় 1400 কোটি টাকার ওয়ার্ক অর্ডার দিয়েছে। তাই প্রধানমন্ত্রীর কাছ থেকে থোক বরাদ্দ চেয়েছেন 2 সিটির প্রশাসক। এদিকে বর্ষার আগে মশার উপদ্রব নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগ নেয়ার জন্য নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এছাড়া ঢাকা সিটির ময়লা আবর্জনা দ্রুত অপসারণের জন্য নির্দেশ দিয়েছেন তিনি। দীর্ঘ 17 বছরে কর্পোরেশনগুলোর যে অবস্থা করা হয়েছে, যদি রাজস্ব বাজেটের উপর ভর করে আমরা বেতন দিতে যাই তাহলে বেতন দিতে পারবো। সাবেক প্রশাসক যিনি ছিলেন, তিনি 10 তারিখে শেষ অফিস করে 34টি ফাইলকে সই করে গেছেন, যেখানে ফান্ড দিতে হবে, বিল দিতে হবে, আসলে কোনো টাকাই নেই।
পারস্পরিক সহযোগিতা অব্যাহত রেখে স্থানীয় পর্যায়ে আর্থসামাজিক উন্নয়নে নতুন সরকারের সাথে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে ভারত। সচিবালয়ে স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে সাক্ষাতে এসব কথা জানান ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মা। এখন দুই সরকারের মধ্যে ঘনিষ্ঠ সম্পৃক্ততা গড়ে তোলা হচ্ছে। আমরা জনগণ কেন্দ্রিক সহযোগিতাকে সব ক্ষেত্রে এগিয়ে নিতে একসঙ্গে কাজ করার প্রত্যাশা রাখি। এজন্য দুই দেশের স্থানীয় সরকারকে শক্তিশালী করতে গুরুত্ব দিচ্ছে ভারত। We discussed how our experiences can be of benefit to each other. গ্যাসের অন্যতম যোগানদাতা কাতার এলএনজি উৎপাদন বন্ধ করে দেওয়ায় বিপর্যয় দেখা দিতে পারে দেশের উৎপাদনমুখী শিল্প কারখানায়। এলএনজি সরবরাহ না থাকলে বন্ধ হয়ে যাবে সার ও বিদ্যুৎ উৎপাদন। সরকার জরুরি ভিত্তিতে পদক্ষেপ না নিলে জ্বালানি খাতে বড় ধরনের সংকট তৈরির শঙ্কা জানিয়েছেন বিশেষজ্ঞরা। এলপিজি আমদানি ও সরবরাহ ব্যবস্থাপনার প্রায় পুরোটাই মধ্যপ্রাচ্য কেন্দ্রিক। এলএনজির ৫৫% আসে কাতার ও ওমান থেকে। চট্টগ্রামে গ্যাসের যোগান পুরোপুরি দেওয়া হয় আমদানি করা এলএনজি দিয়ে। কুতুবদিয়ায় ভাসমান টার্মিনাল থেকে এলএনজি সরবরাহ করা হয় পাইপলাইনে, যা চট্টগ্রাম হয়ে আশুগঞ্জ বাখরাবাদ লাইন হয়ে ন্যাশনাল গ্রিডে যায়। আমদানি করা প্রায় ১,০০০ মিলিয়ন ঘনফুট এলএনজি থেকে চট্টগ্রামে ২৭০ থেকে ২৮০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ দেওয়া হয়। বাকি গ্যাস যায় ন্যাশনাল গ্রিডে। চট্টগ্রামের শিল্প বাণিজ্যিক ও প্রায় ৬ লাখ আবাসিক গ্রাহকের গ্যাসের পুরো চাহিদা মেটানো হয় আমদানিকৃত এলএনজি দিয়ে। কাতার উৎপাদন বন্ধ করে দেয়ায় এই এলএনজি কোত্থেকে বা কিভাবে আসবে তা নিয়ে দেখা দিয়েছে সংশয়। দীর্ঘমেয়াদী জ্বালানি মজুতের সক্ষমতার পাশাপাশি বিকল্প পথ রাখার পরামর্শ জ্বালানি বিশেষজ্ঞদের। হরমুজ প্রণালীর সাথে রিলেটেড যে এক্সপোর্টারগুলো আছে তাদেরকে অ্যাভয়েড করে অন্য জায়গা থেকে আমাদেরকে এলএনজির ব্যবস্থা করতে হবে। সেগুলো হইতে পারে আমেরিকা, হইতে পারে অস্ট্রেলিয়া, হতে পারে মালয়েশিয়া। এ সমস্ত জায়গা থেকে স্পট বেসিসে এলএনজি কেনার ব্যবস্থা করতে হবে। আমাদেরকে অল্টারনেটিভ ফুয়েল, এই যে যেমন সোলার এনার্জি, উইন্ড এনার্জি, এগুলোতে যেতে হবে। সংঘাত আরও বেড়ে গেলে বিকল্প কী ধরনের পদক্ষেপ নেওয়া হবে সে বিষয়ে কিছুই জানাতে পারেনি পেট্রোবাংলা। আমাদের যে পাইপলাইনে যেগুলো আছে ওগুলো তো ওই কার্গোগুলো আসবে, বাট এরপরে যদি হরমুজ বন্ধ হয়ে যায়, বন্ধ তো করেই দিছে, এখন দেখা যাক নেক্সট কার্গোগুলো আসতে পারে কিনা। যদি আসতে না পারে তাহলে একটু তো সমস্যা হবেই। চট্টগ্রামে এর প্রভাব কতটুকু ফেলবে তা নিয়ে দেখা দিয়েছে উদ্বেগ। অতি সত্বর বিকল্প ব্যবস্থা গ্রহণ করতে হবে। একজন যদি বিকল্প ব্যবস্থা করে এই সাপ্লাইটা যদি স্মুথ করা না যায়, তাহলে আমাদের অর্থনৈতিক কর্মকাণ্ড এবং আমাদের এলপি গ্যাস এবং এলএনজির যে চাহিদা আছে সেটা পরিপূরণ করা ডিফিকাল্ট হয়ে যাবে। আশুগঞ্জ বাখরাবাদ লাইন ব্যবহার করে আগে সিলেট ও কুমিল্লা অঞ্চলের গ্যাস চট্টগ্রামে দেয়া হলো। এলএনজি সরবরাহ শুরুর পর গত কয়েক বছর ধরে ন্যাশনাল গ্রিড থেকে এই গ্যাস দেয়া বন্ধ রয়েছে। মাসুদুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম। মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির প্রভাব এখন স্পষ্ট আন্তর্জাতিক আকাশ চলাচলেও। একের পর এক বাতিল হচ্ছে আন্তর্জাতিক ফ্লাইট। যদিও আগাম ঘোষণা থাকায় বিমানবন্দরে কমেছে যাত্রীদের ভিড়, তবে প্রতিদিনই কিছু ফ্লাইট বাতিল হওয়ায় বিমানবন্দরে গিয়ে অনেকেই পড়েছেন বিপাকে, বলছেন হতাশার কথাও। এদিকে সব ধরনের ভিসার মেয়াদ 1 মাস বাড়িয়েছে কাতার। মধ্যপ্রাচ্যের আকাশপথে অস্থিরতা কাটেনি। নিরাপত্তার ঝুঁকির কারণে একাধিক রুট বন্ধ থাকায় আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনায় দেখা দিয়েছে বড় ধরনের বিঘ্ন। এর সরাসরি প্রভাব পড়েছে রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। ৩রা মার্চ একদিনেই বাতিল হয়েছে ৩৮টি ফ্লাইট, আর ২৮শে ফেব্রুয়ারি থেকে এখন পর্যন্ত মোট বাতিলের সংখ্যা দাঁড়িয়েছে ১৪৭। বাতিল হওয়া ফ্লাইটের যাত্রীরা আগেভাগেই তথ্য পাওয়ায় উপস্থিতির সংখ্যা কমেছে। কালকে আবার আমাদেরকে বলছে যে আপনাদের যে বিকাল 5টা ফ্লাইট আসছে। এখন আমি এয়ারপোর্টে আসে দেখে যে আমাদের দামামের ফ্লাইটগুলো ক্যান্সেল। আসলে আমরা অনেক হয়রানি, অনেক অসুস্থ। আমি হসপিটালে কালকে 3 ঘন্টা ছিলাম, অক্সিজেন দিচ্ছি। দিল্লি থেকে জেদ্দার যে বিমানবন্দর, কিন্তু জেদ্দা তো এয়ারপোর্ট খোলা, তাহলে আমাদেরকে কেন দিল্লি থেকে জেদ্দা দেওয়া হলো? তাহলে আমরা কেন এই হয়রানিটা হবো? শাহজালালের টার্মিনাল জুড়ে স্বাভাবিক পরিবেশ, তবে যাত্রীদের মধ্যে ছিল উদ্বেগ আর অপেক্ষার প্রহর। আকামা নিয়ে আসলে যেতে পারবেন, নাহলে যেতে পারবেন না, অথবা ই ভিসা লাগবে।
তো সাথে সাথে তো ই ভিসাটা নেওয়া সম্ভব না, এর ভিতরে তো আমরা ফ্লাইটে চলে গেছি। সারা রাত তারপরে এখানে আমার যে ফ্লাইটের টাইম, এই টাইমের 3 ঘন্টা আগে আমি এয়ারপোর্ট আইছি। এয়ারপোর্টে আওয়ার পরে আমি জানতে পারলাম যে আমার ফ্লাইট বাতিল। ভ্রমণ অনিশ্চয়তা এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে যাত্রীদের জন্য। আরিফুল ইসলাম, ডিবিসি নিউজ, ঢাকা। মুন্সিগঞ্জ সদরের শ্যামল ব্যাপারী নামে এক প্রবাসীকে গুলি করে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার মামলায় 3 জনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। আরও 8 আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। ঢাকার 3 নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক শ্যামসুন্দর এই রায় ঘোষণা করেন। এছাড়াও প্রত্যেকে 25,000 টাকা জরিমানা, অনাদায়ে আরও 6 মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন শাহাদাত ব্যাপারী, ইব্রাহিম ব্যাপারী ও জাহাঙ্গীর ব্যাপারী। ইব্রাহিম ব্যাপারী, লিটন ব্যাপারী, এমদাদ হালদার ওরফে ইমরান ও হাবিব ব্যাপারী পলাতক রয়েছেন। রায়ে সন্তোষ প্রকাশ করে দ্রুত কার্যকরের আশা জানিয়েছে রাষ্ট্রপক্ষের আইনজীবী ও নিহতের স্বজনেরা। স্বপ্ন ছিল ঈদের ছুটিতে দেশে ফিরে পরিবারের সাথে আনন্দ ভাগ করে নেবেন, কিন্তু একটি ক্ষেপণাস্ত্র কেড়ে নিল সেই স্বপ্ন আর তছনছ করে দিল একটি সাজানো সংসার। বাহরাইনের মার্কিন ঘাঁটিতে চালানো হামলায় প্রাণ হারিয়েছেন চট্টগ্রামের সন্দ্বীপের প্রবাসী আবুল মোহসিন তারেক। অনেক প্ল্যানিং ছিল এবার বাবা আসলে। কলেজ পড়ুয়া তামান্নার কাছে বাবার আদুরের ডাক কিংবা সেই ভরসার হাত সবই এখন ধূসর স্মৃতি। রবিবার রাতের সেই অভিশপ্ত প্রহর বাহরাইনের আকাশ থেকে ঝরিয়ে দিয়েছে মারণাস্ত্র, যা চিরতরে থামিয়ে দিয়েছে প্রিয় বাবার হৃদস্পন্দন। তামান্না ছিলেন বাবার একমাত্র কলিজার টুকরো। সোমবার যখন বাবার মৃত্যুর খবর আসে, তামান্নার কাছে মনে হয়েছিল মাথার উপর থেকে আকাশটা যেন ভেঙে পড়েছে। কালকে 3টা পর্যন্ত বাবার কলে ননস্টপ রিং করছে, মানে অনলাইন যে সেটা দেখাচ্ছে, মানে অ্যাপসেটা যে ঢুকছে কখন বেরোয় সেটাও শো করছিল। মেবি কারো কাছে ছিল, বাট কিউ কলটা ধরে নাই। এটা আমার একটা দাবি হচ্ছে সরকারের কাছে আমার বাবাকে যাতে খুব তাড়াতাড়ি দেশে ফিরে আনা হয়। 27 বছর প্রবাসে থেকে যে মানুষটি তিল তিল করে সংসারের হাল ধরেছিলেন, তার এমন করুণ বিদায়ে স্তব্ধ পুরো এলাকা। 2009 সালে নতুন করে ভাগ্য বদলাতে পাড়ি জমিয়েছিলেন মরুভূমির দেশে, কিন্তু সেই ভাগ্য যে এমন নির্মম হবে তা কল্পনাও করেনি কেউ। ফ্যামিলি হাল ধরার জন্য অল্প বয়সে বিদেশ যাওয়ার পরে এই বিদেশ থাকতে থাকতে আসে 27 বছর সকালে চলে যাবে, এটা কল্পনা করি নেই। আমাদের একটা দাবি, দ্রুত যেন লাস্টটা দেশে ফেরত আসেও ফ্যামিলির কাছে হস্তান্তর করে। বিদেশ থেকে টাকা পাঠাই, বাসা ভাড়া দিয়ে সেখানে চলে, তার একমাত্র উপার্জন হল এই পরিবার। তো আজকে তার এমন কোনো কিছু নাই যেটা পরিবার চলার মতন কোনো জান। বাহরাইনের রাজধানী মানামার আরসি ড্রাইডক শিপইয়ার্ডে ডিউটিরত ছিলেন তারেক। তখনই অতর্কিত ক্ষেপণাস্ত্র হামলায় প্রাণ হারান তিনি। এই ঘটনায় আহত হয়েছেন আরও 2 বাংলাদেশি, সন্দ্বীপের আজিম ও টাঙ্গাইলের কামরুল। তাদের অবস্থাও আশঙ্কাজনক। ঈদের নতুন জামা আর ঘরে ফেরার খুশির বদলে এখন শুধু মরদেহের জন্য প্রতীক্ষা। যে মানুষটি খুশির জোয়ার নিয়ে ফেরার কথা ছিল, তিনি ফিরবেন নিথর দেহে কফিনবন্দি হয়ে। মুজিবুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম।